যাকে বলা যেতে পারে ঊনবিংশ শতকের ৩ ও ৪ দশকের বিশ্বত্রাস, যার জন্য বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং যার জন্যই বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে সমগ্র বিশ্ব মিত্র শক্তি এবং অক্ষ শক্তি নামক দুটি প্রধান শক্তিতে বিভক্ত হয়ে পড়েছিল এবং মিত্র শক্তির অন্তর্গত প্রধান শক্তিশালী দেশগুলো যথা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়া ছাড়াও আরো ২৬টি যে দেশ ছিল, এক কথায় বলা যেতে পারে হিটলার যাদের লেজে গোবরে অবস্থা করে ছেড়েছিলেন। যদিও তার পক্ষে অক্ষ শক্তিতে ছিল ইটালি এবং জাপান ছাড়াও আরো 7টি ছোট ছোট দেশ, কিন্তু বিশ্বের তাবড় শক্তিধর ওই দেশগুলোকে প্রায় ৩-৪ বছর ধরে যিনি নাস্তানাবুদ করে দিয়েছিলেন তার নাম হিটলার। ধ্বংস এবং মৃত্যু, সাজাত্য অভিমান ছাড়া যার কাছে আর কিছুই প্রিয়তর ছিল না তার নাম অ্যাডলফ হিটলার, যার জীবনের স্বপ্ন ছিল একজন বিখ্যাত শিল্পী হবার, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তিনি হয়েছিলেন বিশ্বের ত্রাস। আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনে আমি এই মহা শক্তিশালী পরাক্রমশালী একনায়কতান্ত্রিক শাসকের সংক্ষিপ্ত কাহিনীর সাথে সাথে তার জীবনের শেষ পরিণতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রশংসা এবং নিন্দা দুই যার ভাগ্যে সমানভাবে প্রাপ্য ছিল তিনি হলেন অ্যাডলফ হিটলার। প্রশংসা এবং নিন্দা যাই হোক, তার পরিণামও এত বেশি যে তাকে আজও কেউ অতিক্রম করতে পারেনি। ইতিহাসের এমন আলোচিত ব্যক্তিত্ব আর আসেওনি। ইতিহাসের এই বিতর্কিত নায়ক অ্যাডলফ হিটলারের জন্ম অস্ট্রেলিয়ার ব্রাউনিতে 1889 সালের 20 এপ্রিল। তার পিতা ছিলেন সেখানকার একজন সরকারি নিম্নপদস্থ অফিসার। তার জন্ম সম্পর্কে জানা যায় তিনি কোনো সামাজিক স্বীকৃত কোনো দম্পতির সন্তান ছিলেন না। তার বাবা মা বিবাহিত ছিলেন না। ছোটবেলায় হিটলারের শখ ছিল তিনি চিত্রশিল্পী হবেন, কিন্তু তার বাবা এই চিত্রশিল্পী হওয়ার বিষয়টাকে মোটেই পছন্দ করতেন না। তাই শেষ পর্যন্ত এই শিল্পী হওয়া নিয়েই বাবার সাথে তার ভয়ানক রাগারাগি হয় এবং তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তিনি চলে যান ভিয়েনায়, কিন্তু এখানে তিনি বিশেষভাবে পসার জমাতে পারলেন না। তাই 1913 সালে ভিয়েনা ছেড়ে তিনি চলে আসেন মিউনিকে। সেখানে অবশ্য পোস্টার আঁকার কাজ টাজ কিছু তিনি পেতে লাগলেন। অন্তত ভিয়েনার চেয়ে সেখানকার অবস্থা কিছুটা ভালো ছিল। আপন মনে তিনি কিছু কাজ করতে পেরেছিলেন। এই মিউনিকে অবস্থানকালেই তিনি 1914 সালের আগস্ট মাসে একজন অস্ট্রিয়ান নাগরিক হিসাবে জার্মান সেনাবাহিনীতে ভর্তি হবার জন্য আবেদন করেন এবং তার আবেদন মঞ্জুর হয়ে যায়। শুরু হয় তার সৈনিক জীবন। এইখান থেকেই কিন্তু অর্থ ও ক্ষমতার লিপ্সা তাকে পেয়ে বসেছিল। তিনি অপরকে হিংসা এবং ঘৃণা করতে শিখেছিলেন। যাকে তার পছন্দ হতো না তিনি অনায়াসে তার প্রতি ঘৃণাসূচক বাক্য ব্যবহার করতেন। বিশেষ করে ইহুদিদের সম্পর্কে ছিল তার ভয়ানক খারাপ ধারণা। তাদেরকে তিনি নির্ম জাতের মানুষ বলে অভিহিত করতেন এবং পরবর্তীকালে তিনি প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন, সেটা আলাদা প্রসঙ্গ। তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী জার্মানরা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানব গোষ্ঠী, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাই জার্মানরা পৃথিবীকে শাসন করবে। তার এই জাতিগত শ্রেষ্ঠত্ব তাকে যেমন ক্রমে ক্রমে জার্মান নায়কের পদে অভিষিক্ত করেছিল, তেমনি অপরপক্ষে শেষ পর্যন্ত এটাই তার মৃত্যুর কারণ হয়েছিল। যাই হোক, জার্মান সেনাবাহিনীতে তিনি প্রথম দিকে কিছু ভালো কাজ করেছিলেন এবং 1918 সালে তিনি একটি লৌহ পদক বা আয়রন ক্রস লাভ করেছিলেন। তবে তিনি যে সত্যি এরকম একটা পদক পেয়েছিলেন, জার্মান ঐতিহাসিকরা সেনাবাহিনীর অতীত রেকর্ড তল্লাশি করেও তার কোনো প্রমাণ খুঁজে পাননি। তবে আপন বাহুবলে এবং বুদ্ধির কৌশলে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে পেয়ে কর্পোরাল পর্যায় পর্যন্ত তিনি উন্নীত হয়েছিলেন, এ কথা কিন্তু সত্য। এটাই ছিল তার প্রমোশনের শেষ ধাপ। এরপরে তিনি আর উঠতে পারেননি। এবারে চলুন আমরা দেখি কিভাবে তিনি রাজনৈতিক দল গঠন করলেন। আসলে তিনি যখন জার্মান সেনাবাহিনীতে যোগদান করেন তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। প্রথম মহাযুদ্ধ শেষ হওয়ার পরে মিউনিখের জার্মান সেনাবাহিনীর রাজনৈতিক বিভাগে নতুন করে তিনি চাকরি নেন। এইখানে তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য এবং বাইরের লোকজন নিয়ে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা সংক্ষেপে নাৎসি নামক রাজনৈতিক দল গঠন করেন। প্রথমে এই নাৎসি দলের নেতা ছিলেন জুলিয়াস স্ট্রেইচার নামে একজন ব্যক্তি।
ক্রমে এই দলের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন হিটলার। কিভাবে তিনি আস্তে আস্তে জার্মানির সর্বময় কর্তা হলেন, আমরা যদি সেই বিষয়ে ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখা যায় দুটি ঘটনা মূলত তখন তাকে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সহায়তা করেছিল। প্রথমত 1923 সালে ফ্রান্স জার্মানির রোহদ উপত্যকা দখল করেছিল, যার ফলে জার্মান জাতীয়তাবাদীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এই বিদেশি দখলদারীদের বিরুদ্ধে হিটলার তার দল নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, যার ফলে ওই সময় তার জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে গিয়েছিল। তার দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 56,000। তিনি তখন জার্মানির রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের ব্যক্তিত্ব এবং শক্তিতে পরিণত হয়েছিলেন। এছাড়া দ্বিতীয় কারণ হিসেবে বলা যায়, প্রথম মহাযুদ্ধের সময় জার্মানির মধ্যবিত্ত শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়েছিল সব থেকে বেশি। হিটলার তাদের অবস্থার উন্নতি ঘটানোর আশা দিয়ে তার দলে ভর্তি করেন, ফলে দল গঠনের মাত্র 10 বছরের মধ্যে তাদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,80,000। হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি দলের যে এজেন্ডা ছিল সেটা যদি আমরা দেখি, সেখানে মূলত 3টে এজেন্ডা গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত ভার্সাই চুক্তি বাতিল করা, দ্বিতীয়ত ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করা, তৃতীয়ত জার্মান উপনিবেশ সমূহকে ফিরিয়ে আনা। মূলত হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি দলের মতো সুগঠিত দল পৃথিবীর ইতিহাসে খুব কমই সৃষ্টি হয়েছে। তখনকার জার্মানির রাষ্ট্রপতি ছিলেন হিন্ডেনবুর্গ। এনার দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনের সময় এই হিটলারের এই নাৎসি দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু দুঃখের বিষয় নির্বাচনে হিটলারের দল হেরে গিয়েছিল। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি হেরে গেলেও হাল ছাড়েননি। এরপরে তিনি চ্যান্সেলর অর্থাৎ প্রধানমন্ত্রী হবার জন্য চেষ্টা করতে থাকেন এবং অবশেষে 1933 সালের 31শে জানুয়ারি তার মনোবাসনা পূর্ণ হয়। হিন্ডেনবুর্গ অনিচ্ছা সত্ত্বেও হিটলারকে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত করেন। এবারে আমরা দেখব চ্যান্সেলর অর্থাৎ প্রধানমন্ত্রী হবার পর হিটলার যে সমস্ত কাজকর্মগুলো করেছিলেন সেইগুলো। চ্যান্সেলর হবার পরেই তিনি তার দলের যে ম্যানিফেস্টো ছিল তার প্রধান প্রধান দফাগুলো কার্যকরী করবার জন্য তিনি প্রথমে উদ্যোগ গ্রহণ করলেন। তিনি প্রথমেই জার্মানি থেকে ইহুদিদের বিতাড়ন করবার কাজ শুরু করলেন। তারপর এক এক করে ভার্সাই চুক্তির শর্তগুলো অমান্য করতে থাকলেন। জার্মান জাতির রক্ষাকর্তা হিসাবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন। এই সময় ভার্সাই চুক্তি অনুসারে জার্মানির 1 লাখের বেশি সৈন্য রাখবার উপায় ছিল না। হিটলার এই 1 লাখ সৈন্যকেই এমন ভাবে সুশিক্ষিত করেছিলেন এবং আধুনিক মরণাস্ত্রে তাদের সজ্জিত করেছিলেন যে এদের মধ্যে যে কোনো 500 জন সৈন্য একটা বড় যুদ্ধ জয় করবার ক্ষেত্রে সক্ষম ছিল। এছাড়াও তিনি দেশে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা প্রচলন করে দেশের প্রত্যেক যুবককে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, হিটলারের সুশৃঙ্খল ব্যবস্থায় জার্মানির অর্থনৈতিক অবস্থা এমন হয়েছিল যে দেশে একজন লোকও বেকার ছিল না। প্রত্যেকে কাজ করার এবং টাকা রোজগার করবার সুযোগ পেত। হিটলার দেশে যুদ্ধ বিমান, মোটর গাড়ি, যুদ্ধজাহাজ তৈরি করবার কারখানা গড়ে তুলেছিলেন। জার্মানিতে লক্ষ লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হতে লাগলো তার উদ্যোগে। ফলে দেশের যাতায়াত ব্যবস্থার খুবই উন্নতি হলো। এছাড়া জার্মানিতে রাসায়নিক দ্রব্য, ওষুধ, কাগজ, খেলনা প্রভৃতি নানা রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের বড় বড় কারখানা তৈরি হতে লাগলো। এখানেও বহু বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। কেউ কেউ নিজের চেষ্টায় কারখানা খুলতে চাইলে তাকেও সুযোগ দেওয়া হলো। জার্মান ব্যাংকগুলো তাদের টাকা দিয়ে সাহায্য করলো। এই রকমের ব্যবস্থা নেওয়ার ফলে জার্মানির মধ্যবিত্ত শ্রেণীর, যারা মূলত প্রথম বিশ্বযুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের হিটলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের দুঃখ দূর করবেন, সত্যি সত্যি তাদের দুঃখ দূর হয়ে গেল। হিটলার নানাভাবে চেষ্টা করে দেশ থেকে বেকারত্ব সম্পূর্ণ দূর করে ফেললেন। হিটলারের এই নতুন নিয়মে দেশে কেউ খুব বেশি ধনী ছিল না, আবার কেউ গরিবও ছিল না। এমনকি কোনো নাগরিকের বসে খাবার কোনো উপায় ছিল না, সবাইকে কিছু না কিছু করতেই হতো। সবাই সচ্ছলভাবে জীবনযাত্রা নির্বাহ করবার সুযোগ পেয়েছিল। তার এই উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি আরেকটি কাজ করে যাচ্ছিলেন, সেটা হচ্ছে নিজের ভাবমূর্তিকে গড়ে তোলবার জন্য ব্যাপকভাবে প্রচার চালাচ্ছিলেন সমগ্র জার্মান জাতির মধ্যে। তিনি জার্মানের ফুয়েরার বা সর্বময় কর্তা হয়ে উঠলেন। মাঠে ঘাটে, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, সেনা ছাউনিতে সর্বত্র বয়ে যেতে লাগলো হিটলারের প্রশংসার বন্যা। এই মতো অবস্থায় অর্থাৎ হিটলারের জনপ্রিয়তা যখন একেবারে তুঙ্গে, তখন তার সামনে আরো একটা বৃহত্তর সুযোগ আসলো। জার্মানির তৎকালীন রাষ্ট্রপতি
হিন্ডেনবুর্গের মৃত্যু হলো। দিনটি ছিল 1934 সালের 2রা আগস্ট। রাষ্ট্রপতি হিন্ডেনবুর্গের মৃত্যুর পরের দিনই অর্থাৎ 1934 সালের 3রা আগস্ট হিটলার নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করলেন এবং আনুষ্ঠানিকভাবে ফুয়েরার উপাধি গ্রহণ করলেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর কর্তৃত্ব নিজের হাতে রাখলেন। এইভাবে দেশকে সংঘবদ্ধ করে হিটলার এবার ধুয়ে তুললেন যে জার্মানির বাইরে যত জার্মান আছে তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে আনতে হবে। এর জন্য দেশের পরিধি বাড়াতে হবে আর তার জন্য প্রয়োজন জায়গার। তাই ইউরোপের জার্মান প্রধান অঞ্চলগুলোকে জার্মানির অন্তর্ভুক্ত করতে হবে। এই বাসনা নিয়ে 1938 সালে তিনি আকস্মিক আক্রমণ চালিয়ে অস্ট্রিয়াকে জার্মানির অন্তর্ভুক্ত করে নিলেন। তারপর মিউনিক চুক্তির ক্ষমতা বলে চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ডকেও দখল করে নিলেন। এরপরে ঝগড়া বাঁধল পোলিশ করিডোর নিয়ে। ভার্সাই চুক্তির আগে এই জায়গাটি ছিল জার্মানির দখলে। পোল্যান্ডকে বাল্টিক সাগরে যাবার সুযোগ দেবার জন্য ভার্সাই চুক্তিতে এটা পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়, কিন্তু হিটলার দাবি করলেন যে পোলিশ করিডোর ফিরিয়ে দিতে হবে। পোল্যান্ড রাজি হলো না। ফলে 1939 সালের 1লা সেপ্টেম্বর জার্মান বাহিনী পোলিশ করিডোরের ব্যাপার নিয়ে পোল্যান্ড আক্রমণ করলো। শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলো দুটো মেরুতে ডিভাইডেড হয়ে গিয়েছিল, যা আমি প্রথমেই উল্লেখ করেছি। এই দিকে করিডোরে বসবাসরত অধিকাংশ লোক ছিল জার্মান বংশোদ্ভূত। তারা এই আক্রমণকে সমর্থন করলো। তাদের মনে আশা জাগলো আবার তারা জার্মানির সাথে মিলিত হতে পারবে। করিডোরের প্রধান শহর ডানজিগের নাৎসি নেতা আলবার্ট ফোরাস্টার ইনি ঘোষণা করলেন যে আমাদের 20 বছরের আশা আজকে সফল হচ্ছে। ডানজিগ আবার মহান জার্মানি রাষ্ট্রের সঙ্গে মিলিত হতে পারছে। জার্মান সেনা করিডোরে প্রবেশ করা মাত্র সেখানকার জার্মানরা তাদের সাদরে অভ্যর্থনা জানালো। 2রা সেপ্টেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ার্সের উপরে জার্মান বাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করতে লাগলো। ব্রিটেন আগে থেকেই বলে আসছিল যে পোল্যান্ড কোনো বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে তারা অর্থাৎ ব্রিটেন পোল্যান্ডের পাশে থাকবে। তাই এই যুদ্ধে ব্রিটেন পোল্যান্ডের পক্ষে যোগ দিল। ফ্রান্স এবং ব্রিটেন পোল্যান্ডের পক্ষে যোগ দিল কারণ তাদের ভয় ছিল বিশেষ করে ফ্রান্সের সীমানাবর্তী জার্মানি বেশি শক্তিশালী হলে ফ্রান্সের জন্য সেটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এরপর ব্রিটিশ কমনওয়েলথভুক্ত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও যোগদান করল জার্মান বিরোধী মৈত্রী জোটে। জার্মান বাহিনী পোল্যান্ডের বন্দর নগরী জিউনিয়া দখল করলো এবং জিউনিয়া দখল করবার পরে তারা ওয়ার্সের দিকে ধাবিত হলো। এই অবস্থায় পোল্যান্ডের অপর প্রান্তে রুশ বাহিনী রুখে দাঁড়ালো। 1939 সালে অবশ্য হিটলার রাশিয়ার সাথে একটা চুক্তি করেছিল, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া জার্মানির পক্ষ অবলম্বন করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বরং প্রথম বিশ্বযুদ্ধের আগে পোল্যান্ডের কোন কোন অংশ রাশিয়ার ছিল তা পুনরুদ্ধার করতেই মূলত রাশিয়া যুদ্ধে নামলো। 27 সেপ্টেম্বর পোল্যান্ডের ওয়ার্স নগরীর পতন ঘটলো জার্মানির হাতে। তখন জার্মানি আর রাশিয়া এই দুই বিজয়ী দেশ পরাজিত পোল্যান্ডকে ভাগাভাগি করে নিজেদের মধ্যে শিকারীর মাংস ভাগ করবার মতো করে পোল্যান্ড অধিকৃত হবার পর হিটলার এবারে পশ্চিম সীমান্তের দিকে নজর দিলেন। জার্মান বাহিনী এবারে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ফ্রান্সের উপর বোমা বর্ষণ করতে লাগলো। আগে থেকেই ব্রিটেন নৌশক্তিতে অপ্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এবার হিটলারের উন্নত প্রযুক্তিতে সজ্জিত ইউবোট অর্থাৎ জার্মান ডুবোজাহাজের আক্রমণে ব্রিটিশ নৌবাহিনীও একেবারে ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো। তারা হিটলারের সাথে কোনো রকম ভাবে পেরে উঠল না। এই সময়ে পর্তুগালের সীমান্তে আবার সক্রিয় হয়ে উঠল জার্মান বাহিনী। বেলজিয়াম এবং ইংল্যান্ড পর্তুগালের পক্ষে দাঁড়ালো। এই দিকে হিটলার হল্যান্ড অর্থাৎ বর্তমানের নেদারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করতে লাগলেন। আসলে তার উদ্দেশ্য ছিল হল্যান্ডের মধ্য দিয়ে ফ্রান্সের অভ্যন্তরে প্রবেশ করা। এছাড়া হল্যান্ড অধিকার করতে পারলে তার পশ্চিম উপকূল থেকে ইংল্যান্ড আক্রমণ করা সহজ হয়ে যাবে। এই সমস্ত ভেবে 1940 সালের 9 এপ্রিল জার্মান নরওয়ে এবং ডেনমার্ক আক্রমণ করলো। ডেনমার্ক সহজেই বশ্যতা স্বীকার করে নিলেও নরওয়ে কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। ব্রিটেন নরওয়েকে সব ধরনের সহযোগিতা দিতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত মিত্র শক্তি নরওয়েতে হেরে গেল। নরওয়েতে মিত্র শক্তির পরাজয়ে ব্রিটেনের দারুণ এক প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন নেভাল চেম্বারলেইন। তিনি এই ঘটনার মুখে পদত্যাগ করলেন আর তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হলেন উইনস্টন চার্চিল। দিনটি ছিল 1940 সালের 10ই জুন। ওইদিকে
পর্তুগালেরও পরাজয় হলো। পর্তুগিজ রাজপরিবার লন্ডনে পালিয়ে গিয়ে আশ্রয় নিল এবং 1940 সালের 10ই জুন হিটলার বাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবেশ করলো। ফ্রান্সে গঠিত হলো মার্শাল পোতোর অধীনে একটি পুতুল সরকার, যে সরকারের সম্পূর্ণ কর্তৃত্ব বলা যেতে পারে হিটলারের হাতেই থাকলো। ফ্রান্সের পরাজয়ের পরে সমগ্র ইউরোপে তখন হিটলার এক অপরাজেয় ব্যক্তিত্ব। জার্মানিতে হিটলারের প্রশংসায় সারা দেশ মুখরিত। এবার হিটলার তার চূড়ান্ত বিজয়ের জন্য ব্রিটেন আক্রমণের প্রস্তুতি নিতে লাগলেন। ঝাঁকে ঝাঁকে জার্মান যুদ্ধ বিমান বোমা ফেলতে লাগলো ইংল্যান্ডের বিভিন্ন স্থানে। টেমস নদীর মোহনায় এবং ডোভাল প্রণালীতেও চলল প্রচন্ড বিমান যুদ্ধ। 27 সেপ্টেম্বর হিটলার ইটালি এবং জাপানের সঙ্গে 10 বছর মেয়াদী একটি সন্ধি স্বাক্ষর করল। হিটলারের কথায় ইটালি গ্রিস আক্রমণ করতে গিয়ে বেকায়দায় পড়ল। এই জন্যে অন্যদিকে যুগোস্লাভিয়া মিত্রশক্তির পক্ষে যোগ দিয়েছিল। তাই হিটলার এবারে একই সঙ্গে গ্রিস এবং যুগোস্লাভিয়া উভয় শক্তির বিরুদ্ধে আক্রমণ চালালেন। 1941 সালের 17 এপ্রিল যুগোস্লাভিয়া আত্মসমর্পণ করল এবং 22 এপ্রিল 1941 থেকে ইংরেজ সৈন্য গ্রিস ত্যাগ করতে শুরু করলো। হিটলারের সবচেয়ে বড় ধরনের অভিযান পরিচালিত হয় রাশিয়াতে। 1941 সালের 22 জুন জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সৈন্য পরিচালনা করে। প্রুশিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ার মধ্যে দিয়ে জার্মান বাহিনী রাশিয়া অভিমুখে যাত্রা করে। ক্রমে জার্মানরা লেনিনগ্রাদের দিকে অগ্রসর হতে থাকে। তারা মস্কো নগরীতে বোমাবর্ষণ করে এবং 1 সেপ্টেম্বর থেকে রুশ বাহিনী পাল্টা আক্রমণ চালাতে শুরু করে। লেনিনগ্রাদে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। 19 সেপ্টেম্বর জার্মান বাহিনী কিয়েভ নগরীতে প্রবেশ করে, কিন্তু রুশ বাহিনী চারিদিক থেকে নগরীটি ঘিরে ফেলে। এরপরও জার্মানিরা খারকভ অধিকার করে নেয় এবং ক্রিমিয়া ও ইউক্রেনেও তাদের আক্রমণ অব্যাহত রাখে। এইদিকে উত্তর আফ্রিকাতেও জার্মান বাহিনীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ চলছিল। 22 সেপ্টেম্বর মিশর সীমান্ত পার হয়ে জার্মান বাহিনী ব্রিটিশ বাহিনীর পশ্চাৎ-ধাবন করল এবং 9 ডিসেম্বর চীন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 11 ডিসেম্বর জার্মানি এবং ইটালি যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আর 31 জানুয়ারি 1943 সালে জার্মান বাহিনীর হাতে লেনিনগ্রাদের পতন ঘটল। এর এক বছর পর 26 জানুয়ারি 1944 সালে রুশ বাহিনী লেনিনগ্রাদ পুনর্দখল করে নিল এবং 1945 সালের 2 মে রাশিয়া বার্লিন দখল করল এবং 1945 সালের 13 ফেব্রুয়ারি রাশিয়া হাঙ্গেরি পুনর্দখল করে নিল এবং 45,000 জার্মান সৈন্য রুশ বাহিনীর দ্বারা ঘেরাও হয়ে পড়ল। এরপর শুরু হলো জার্মান বাহিনীর পরাজয়ের পালা। একটার পর একটা পরাজয়। ক্রমে জার্মানরা হিটলারের বিরুদ্ধেই অসন্তুষ্ট হয়ে উঠল। 19 জুলাই হিটলারকে হত্যা করবার চেষ্টা করা হলো, কিন্তু হিটলার প্রাণে বেঁচে গেলেন। তখন থেকেই তিনি ভূগর্ভস্থ কক্ষে সুরক্ষিত দুর্গে আশ্রয় নেন এবং সেখান থেকেই যুদ্ধ পরিচালনা করতে থাকেন। কিন্তু এরপর থেকে একের পর এক পরাজয় ঘটতেই থাকে। হিটলারের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বলা যায় ব্রিটিশ বিজ্ঞানীরা জার্মান ইউবোটের অর্থাৎ জার্মানের এই ডুবোজাহাজের মোকাবিলা করবার জন্য এক ধরনের জল বোমা বা ডেপ্থ স্টার আবিষ্কার করে ফেলেছিলেন। এই আবিষ্কারের ফলে ব্রিটিশ নৌবাহিনী হিটলারের নৌশক্তির বিশ্বজয়ের অভিযানকে তছনছ করে দিয়েছিল। ব্রিটেন তার শক্তিশালী নৌবহর দিয়ে জার্মানির চারিদিক ঘেরাও করে ফেলেছিলেন, ফলে তার সমুদ্র পথের সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। খাদ্যবস্ত্র, অস্ত্র এবং রাসায়নিক উপকরণের আমদানিও বন্ধ হয়ে গিয়েছিল। জার্মানি তার নতুন বিজিত দেশ চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ড থেকে কোনো রকমের সাহায্যই পেয়েছিল না এবং ঠিক এই মতো অবস্থায় মিত্রশক্তি ফ্রান্সের দিক থেকে দুর্বার গতিতে এগিয়ে আসতে লাগলো। নগরের পর নগর জার্মানদের হাতছাড়া হয়ে যেতে লাগলো। অবশেষে প্যারিস থেকেও সরতে হলো জার্মান বাহিনীকে। এদিকে ইংরেজ, মার্কিন এবং ফরাসি বাহিনী বিভিন্ন পথে জার্মানকে আক্রমণ করতে লাগলো। অপরদিকে জার্মানির পূর্ব সীমান্ত থেকে অগ্রসর হতে লাগলো রুশ বাহিনী। আর বাধা দেওয়ার কোনো ক্ষমতাই থাকলো না হিটলারের। কিন্তু হিটলার আশা ছাড়লেন না। ওডাব নদীর তীরে রুশ বাহিনীকে বাধা দেওয়ার শেষ চেষ্টা করলেন এবং তাতেও তিনি অক্ষম হয়ে একেবারে ভগ্ন উদ্যম হয়ে পড়লেন। এবারে নিশ্চিত বুঝতে পারলেন যে জার্মানদের পরাজয় অবধারিত। তাই 1945 সালের 29 এপ্রিল দুর্ভাবনা আর হতাশায় অসুস্থ হয়ে পড়লেন তিনি। পরে সম্ভাব্য লজ্জাজনক শাস্তির হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য তিনি আত্মহত্যা করলেন। তার মৃতদেহ চ্যান্সেলরি ভবনের ভেতরেই সমাহিত করা হয়েছিল। হিটলারের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় মহাযুদ্ধের।
তবে তিনি জার্মান বাহিনীর শেষ আত্মসমর্পণ দেখে যাননি, তার আগেই আত্মহত্যা করে সম্মান বাঁচিয়েছিলেন। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে জার্মান সমাজের মান সম্ভ্রম উদ্ধার, জার্মান অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতির ক্ষেত্রে তার মতো অমর নায়কের কৃতিত্বকে অস্বীকার করবার মতো ক্ষমতা কোনো জার্মানির নেই। তবে তার আত্মম্ভরিতা, সাজাত্যবোধ, ক্রমাগত ক্ষমতা লাভের নেশা হিটলারকে ইতিহাসের খলনায়কে পরিণত করেছে। কিন্তু জার্মান জাতির কাছে আজও তার অবদান ভুলবার নয়। আসলে ইতিহাসের সব পরাজিত নায়কের ভাগ্যে যা জোটে, হিটলারেরও তাই জুটেছে। তিনি আজ ইতিহাসের নিন্দিত এক ব্যক্তিত্বে পরিণত পরাজিত নায়ক। তার কোনো গুণ ছিল কিনা তা কেউ জানে না, কিন্তু তার দোষ ত্রুটির বিবরণ ইতিহাসের পাতায় পড়তে পড়তে প্রতি মুহূর্তে শিউরে উঠতে হয়। কিন্তু এর উল্টোটাও তো হতে পারত। দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারের শোচনীয় পরাজয় না ঘটলে তিনিই হয়তো হতেন বিশ্বের শ্রেষ্ঠ নন্দিত ব্যক্তিত্ব।